নমস্কার, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া চলে এসেছি আজ একটি নতুন গল্প নিয়ে। আমার কাছে এই গল্পটি শোনার জন্য অনেক অনুরোধ এসেছিল বেশ কয়েকটি মাস ধরে। আমি অনেককেই কথা দিয়েছিলাম গল্পটি শোনাবো। অবশেষে আজ সেই গল্পটি নিয়ে এলাম আপনাদের শোনাবো বলে। গল্পটির নাম বউ। এটি একটি গল্প সংকলন বলা যায়। বাংলা সাহিত্যের কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত রচনা এটি। এখানে আমাদের মধ্যবিত্ত ঘরের নারীদের বিভিন্ন চরিত্রের এক ছবি বর্ণনা করেছেন শিল্পী। বিচিত্র এই নারীদের মানসিকতা আশ্চর্য রকমের স্বতন্ত্র। এক একজন নারীর এক এক রকমের মানসিকতা, তাদের সুখ দুঃখ চাওয়া পাওয়া প্রত্যাশাও তাই বিচিত্র রকমের। এই গল্পে অর্থাৎ এই গল্প সংকলনে সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় এক একটি পর্বে রচনা করেছেন এক এক রকম বউয়ের চরিত্র। যেমন তিনি নামগুলি দিয়েছেন দোকানির বউ, কেরানির বউ, সাহিত্যিকের বউ, পূজারীর বউ, পৌরের বউ, অন্ধের বউ, সর্ববিদ্যা বিশারদের বউ, কুষ্ঠরোগীর বউ ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটি বউয়ের চরিত্র কিন্তু এক এক রকমের, এক এক মানসিকতার। এবং আমার মনে হয় এই মানসিকতাগুলো জানলে পড়লে আমরা বুঝতে পারব আমাদের নারী সমাজ সেই দিন থেকে আজ অবধি কোন জায়গায় অবস্থান করছে। বউ গল্পগ্রন্থের প্রত্যেকটা বই আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম করেছে নিজের নিজের অবস্থান থেকে। ভিতরে বাইরে নানান জটিল সংঘাতের মুখোমুখি বউরা নিজের আত্মমর্যাদা, ব্যক্তি স্বাতন্ত্র্যকে ম্লান হতে দেয়নি এতটুকু। পিতৃতান্ত্রিক সমাজের নিয়ম নীতির কাছেও মাথা নত করেনি। বউ গল্প সংকলনে নারী পুরুষের দাম্পত্য জীবনে বিচিত্র বেদনা মধুর অনুভূতির চমৎকার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়। চলুন আজকে আমি শোনাব তার প্রথম বউয়ের কাহিনী, অর্থাৎ গল্প সংকলন বউয়ের দোকানির বউ প্রথম পর্ব। সরলার পায়ে সব সময় মল থাকে। মল বাজাইয়া হাঁটে সরলা। ঝুমুর ঝুমুর চুপি চুপি নিঃশব্দে হাঁটিবার দরকার হলেও মল সরলা খুলিয়া ফেলে না। উপরের দিকে ঠেলিয়া তুলিয়া শক্ত করিয়া পায়ের মাংসপেশিতে আটকাইয়া দেয়। মল আর বাজে না। প্রথম প্রথম শম্ভু এসবের খবর রাখিত না। ভাবিত বউ আশেপাশে আসিয়া পৌঁছানোর আগেই মলের আওয়াজ আসিবে সংকেত হিসাবে। পিছন হইতে মোটর আসিবার আগে যেমন হর্নের শব্দ আসে তেমনি। কবার বিপদে পড়িয়া বউয়ের মলের উপর শম্ভুর নির্ভর টুটিয়া গিয়াছে। ঘোষপাড়ার প্রধানতম পথটার ধারে একখানা বড় টিনের ঘরের সামনে খানিকটা অংশে বাঁশের মাচার ওপর শম্ভুর দোকান। মাটির হাঁড়ি, গামলা, কেরোসিনের কাঠের তক্তার চৌকো চৌকো খোপ, ছোট বড় বারকোষ, চটের বস্তা ইত্যাদি অনেক কিছু থাকে সেখানে। আর এই আধারে রক্ষিত জিনিসপত্রের মাঝখানে শম্ভুর বসিবার আর পয়সা রাখিবার ছোট একটি চৌকি। হাত আর লোহার হাতা বাড়াইয়া এখানেই বসিয়া শম্ভু অধিকাংশ জিনিসপত্র নাগাল পায়।
পিছনে প্রায় মানুষ উঁচু 5 সারি কাঠের তাক, সাবু, বার্লি, দানাদার চিনি এসব রাখিবার, কাঁচের হলদে টিনের টিন, আর এলাচ, লবঙ্গ প্রভৃতি দামি মশলার আকারের পাত্র, লণ্ঠনের চিমনি, দেশলাইয়ের প্যাকেট, কাপড় কাচার সাবান, গায়ে মাখার সাবান, জুতোর কালি, লজেন্স জুস এবং মুদিখানার মণিহারির দোকানের আরও অনেক জিনিস এই তাকগুলিতে ঠাসা থাকে। তাকের 3 হাত পিছনে শম্ভুর শয়নঘরের মাটি লেপা চাঁচের বেড়ার দেওয়াল। তাক আর সেই দেওয়ালের সামন্তরাল রক্ষণাবেক্ষণে যে সরু আবছা অন্ধকার গলিটুকুর সৃষ্টি হয়েছে, শম্ভুর সেটা অন্দরে যাতায়াত করার পথ। সরলা বউ মানুষ, অন্দরেই তার থাকার কথা, কিন্তু সরলা মাঝে মাঝে করে কি, পায়ের মল উপরে ঠেলিয়া দিয়া চুপি চুপি তাকের জিনিসের ফাঁকে চোখ পাতিয়া দাঁড়াইয়া থাকে, স্বামীর দোকানদারি দেখে এবং খদ্দেরের সঙ্গে আলাপ আলোচনা শোনে। বাড়িতে শম্ভু খুব নিরীহ শান্ত প্রকৃতির চুপচাপ মানুষ, কিন্তু দোকানে বসিয়া খদ্দেরের সঙ্গে তাকে কথা বলতে আর হাসি তামাশা করিতে দেখিলে বেশ অবাক হইয়া যায় সরলা। মানুষ বুঝিয়া এমন সব হাসির কথা বলে শম্ভু যে তাকের আড়ালে সরলাও হাসি চাপিতে পারে না। ক্রেতারা যদি পুরুষ হয় তবেই শম্ভুর ব্যবহার এরকম মজা লাগে সরলার, কিন্তু দুঃখের বিষয় শম্ভুর দোকানে শুধু পুরুষ মানুষই তো জিনিস কিনতে আসে না। বেচাকেনা শেষ হওয়া পর্যন্ত সরলা অপেক্ষা করে, তারপর পায়ের মলগুলি আলগা করিয়া দেয় এবং মাটিতে লাথি মারার মতো জোরে জোরে পা ফেলিয়া ঝুমুর ঝুমুর মল বাজাইয়া অন্দরে যায়। শম্ভুও ভিতরে আসে একটু পরেই, দেখিতে পায় উনুন নিভিয়া আছে, ভাত ডালের হাঁড়ি গড়াগড়ি দিতেছে উঠোনে, আর স্বয়ং সরলা গড়াইতেছে রোয়াকে। অন্য দুর্লক্ষণগুলো শম্ভু তেমন গুরুতর মনে করে না। ঘরে 3 পুরুষের পালঙ্কে প্রশস্ত সুখসজ্জা থাকিতে রোয়াকে ছেঁড়া মাদুরে কালা কানা বোবা বিকৃতমুখী সরলাকে পড়িয়া থাকিতে দেখিলে সে কাবু হইয়া যায়। তারপর অনেকক্ষণ তাকে ওজন করিয়া কথা বলিতে হয় সোহাগ জানাবার জন্য। একটা মানুষকে একটু হাসানোর মতো ক্ষমতা কি দোষের কিছু নাকি? এতে কি দোষ থাকে এমন? আর একটা মানুষ যে কেন সেটা বুঝতে পারে না, সেটাতেই আফসোস হয় তার, আর অজস্র পরিমাণে খরচ করিতে হয় তখন দোকানে বিক্রির জন্য রাখা লজেন্স জুস। সরলা একেবারে লজেন্স জুস খাওয়ার রাক্ষসী। তাও যদি কম দামি লজেন্স জুস হয়, তার স্বাদ মেটে, তা হয়, কিন্তু না, দামি দামি লজেন্স জুস না হলে ওর মন গলে না। তারপর সরলার কানাত্ম কালাত্ম বোবাত্ম ঘোচে এবং রাগের আগুন নিভে যায়। তবে একটা উদাস উদাস অবহেলার ভাব, কথায় কথায় অভিমান করিয়া কাঁদো কাঁদো হওয়া, এই সমস্ত ওষুধ হিসাবে দরকার হয় একখানা শাড়ি। দামি নয়, সাধারণ একখানা শাড়ি ডুরে হলেই চলে। 1 বছর মোটে দোকান করিয়াছে শম্ভু। এর মধ্যে এমনি ভাবে এবং এই ধরনের অন্যভাবে সরলা 7খানা শাড়ি আদায় করিয়াছে। সাধারণ কম দামি শাড়ি অবশ্য, ডুরে হলেই ভালো হয়, চলেও যায়। তবু বছরের শেষাশেষি চৈত্র মাসে কয়েক তারিখ থাকতেই অকারণে শম্ভু তাকে আর একখানা ডুরে শাড়ি কিনিয়া দিল। বলিল সে তাকে ভালোবাসিয়া দিয়াছে। একটু বাড়াবাড়ি রকমের ব্যগ্রতার সঙ্গে বাড়াবাড়ি রকম স্পষ্ট করিয়াই বলিল, কিন্তু বিনা দোষে 7 বার জরিমানা আদায়কারিণী বউকে এরকম কেউ কি দেয়? যাই হোক, শাড়ি পাইয়া এত খুশি হইল সরলা
যে আর এক দণ্ড স্বামীর বাড়িতে থাকিতে পারিল না। বেড়ার ওপাশে শ্বশুর বাড়িতে গিয়া হাজির হইল। শম্ভুর বাড়িটা আসলে আস্ত একটা বাড়ি নয়, একটা বাড়ির এক টুকরো অংশ মাত্র, 3 ভাগের 1 ভাগ। দোকান ঘর, শয়ন ঘরে ভাগ করা একটা বড় ঘর দিয়ে। উত্তরের ভিটে আর একখানা ছোট ঘর আছে, তার পাশে রান্নার একটা চালা করা আছে। সেই শয়নঘরের কোণে রান্নার চালাটার কোণ পর্যন্ত মোটা শক্ত ডবল চাঁচের বেড়া দিয়ে ভাগ করা 3 কোণা এক টুকরো উঠোন। শম্ভুরা 3 ভাই কিনা, তাই বছরখানেক আগে এই রকম পৈতৃক বাড়িটা ভাগ করা হইয়াছে। বেড়ার এই পাশে শম্ভুর 1 ভাগ, আর ওপাশে অন্য 2 ভাইয়ের বাকি 2 ভাগ। এপাশে শম্ভু আর সরলা থাকে, ওপাশে একত্রে থাকে শম্ভুর দাদা দীননাথ ও ছোট ভাই বৈদ্যনাথ, তাদের বউ আর ছেলে মেয়ে। শম্ভুর বিধবা মা আর মাসি এবং শম্ভুর 2 বোন। এভাবে শুধু বউটিকে লইয়া বাড়ির উঠোনে বেড়া দিয়া ভিন্ন হওয়ার জন্য শম্ভুকে ভয়ানক স্বার্থপর মনে করেছে 2 বোন। এভাবে শুধু বউটিকে লইয়া বাড়ির উঠোনে বেড়া দিয়ে ভিন্ন হওয়াটা কি ভালো? 1 বছর আগে শম্ভু ছিল বেকার। সরলার দোকানদার বাবা বিষ্ণুচরণ তখন অবিকল এই রকমভাবে ভিন্ন হওয়ার শর্তে জামাইকে দোকান করার টাকা দিয়েছিল। সুতরাং বলিতে হয়, স্বামীকে ভেড়া বানাইয়া নয়, বর্তমান সুখ আর স্বাধীনতাটুকু সরলা তার বাপের বাড়ি থেকে কিনিয়াছে। কি সুখ সরলার, কি স্বাধীনতা! বেড়ার ওপাশে যাদের কাছে সে ছিল একটা বেকার লোকের বউ, বেড়ার এ পাশে এখন তাদের শোনাইয়া সে ঝুমুর ঝুমুর করে মল বাজাইয়া হাঁটিতে থাকে। কি গর্বটাই না তার হয়, কি গৌরব! দোকানটা ভালোই এখন চলিতেছে শম্ভুর। ওদের টানাটানির সংসারের তুলনায় তার তো সচ্ছলতা অনেক বেশি। একটু মুখ ভার করিলে তার দূরের শাড়ি আসে, না করিলেও আসে। সরলার পরনে নতুন দূরের শাড়িখানা দেখিয়া বেড়ার ওপাশের অনেকেই অনেক রকম মন্তব্য করিল। তার মধ্যে সবচেয়ে কড়া কথা শোনাইল ছেঁড়া ময়লা কাপড় পরা বড়জা কালীর মন্তব্য। শীর্ণ মুখে ঈর্ষা বিকীর্ণ করিয়া বলিল, নাচ নেই বলি দেখো সেজে গুরুজনদের সামনে আসতে কেমন করে কোনো লজ্জাও পায় না দেখি। হ্যাঁ রে মেজ বউ, ওর কি কোনো লাজ লজ্জা নেই? যা যা, নাচ দেখিয়ে বেড়াগে যা যা, এখানে কেন, তোর স্বামীর মন ভুলাগে যা। ছোট যা খেন্তির মাথায় একটু ছিট আছে, কিন্তু তার মাথায় ঈর্ষা কেন নেই। সে খিলখিল করে হাসিয়া বলিল, কি যে বলো, ঝমঝম যা মল বাজে সারাদিন, মেজদি নিশ্চয় দিন রাত্রি নাচে না দিদি? ও মেজদি, একটু পান খাবে, এসো না। হঠাৎ ভাসুরের আবির্ভাব ঘটায় লম্বা ঘোমটা টানিয়া সরলা একটু মাথা নাড়িল। দীননাথ গম্ভীর গলায় বলিল, মেজ বউ কেন এসেছে পুঁটি? বিবাহের 3 মাসের মধ্যে স্বামী কর্তৃক পরিত্যক্ত কাঠির মতো সরু পুঁটি বলিল, এমনি। এমনি আসবার কি দরকার? বলিয়া দীননাথ সরিয়া গেল। সরলা ঘোমটাটা খুলিল এবং বৈদ্যনাথ আসিয়া পড়ায় খেন্তি টানিল ঘোমটাটা। বৈদ্যনাথ একটু রসিক মানুষ। শম্ভু কেবল দোকানে বসিয়া বাছা বাছা খরিদ্দারের সঙ্গে রসিকতা করে। বৈদ্যনাথ সময় অসময়ে মানুষ অমানুষ বাছে না। সম্ভবত রাত্রে তার রসিকতা একটু বেশি হইয়া যায়। খেন্তির তখন অকারণে যেন মাথায় হাসি চড়িয়া যায়, সব সময় খিলখিল করিয়া হাসিয়া ওঠে, তাই সবাই বলে তার মাথায় ছিট আছে। সে আসিয়াই বলিল,
মেজ বৌঠান, ও মেজ বৌঠান, কি ব্যাপার সেজে গুজে যে? কি সৌভাগ্য, কি সৌভাগ্য! কার মুখ দেখে আজকে উঠেছিলাম? হ্যাঁ, ও পুটি, দে দে দে, একটু বসতে দে। ছুটে একটা দামি আসন নিয়ে আয়কে যা, ছিনাদ বাবুর বাড়ি থেকে। শুনলি, বুঝলি? ও পুটি, যা যা যা। এই রকম করে সকলেই সরলার সঙ্গে ব্যবহার করে। কেবল শম্ভুর মা বড় ঘরে দাওয়ার কোণে বসিয়া নিঃশব্দে নির্বিকার চিত্তে মালা জপিয়া যায়। সরলা সামনে আসিয়া ঢিপ করিয়া প্রণাম করিলেও তিনি চাহিয়া দেখেন না। সরলা পায়ে হাত দিতে গেলে শুধু বলেন, নতুন কাপড় পরে ছুঁয়ো না বাছা আমায়। সরলার দাঁতগুলো একটু বড় বড়। সাধারণত কোনো সময় সেগুলো সম্পূর্ণ ঢাকা পড়ে না। 20 মিনিট শ্বশুর বাড়ি কাটাইয়া বাড়ি ফেরার সময় দেখা গেল তার অধর ওষ্ঠে আজ নিবিড় এক মিলন হইয়াছে। ভিন্ন হওয়ার আগে ওরা সরলাকে ভয়ানক যন্ত্রণা দিত। উঠোনে বেড়া দেওয়ার আগে সরলা ছিল ভারী রোগা আর দুর্বল। কাজ করতে হতো বেশি, খাটতে হতো অনেক, খাইতে পারত কম। বকুনি শুনিয়া শুনিয়া ঝালাপালা কান দুটিকে কখনো সে শান্ত করতে পারত না। শম্ভুও মিষ্টি কথা বলিলে তার ভেতর ঢুকিত না। 1 বছর একা থাকিয়া সরলার শরীরটি এখন নিটল হইয়াছে, মনটি ভরিয়া উঠিয়াছে সুখ শান্তিতে। রানীর মতো আছে এখন সরলা। রান্না ছাড়া কোনো কাজই একরকম তাকে করিতে হয় না। পাড়ার একটি দুঃখী বিধবা মহিলা বাকি কাজ করিয়া দেয়। দোকান করার জন্য তার বাবা যত টাকা শম্ভুকে দিবে বলিয়াছিল সব এখনো দেয় নাই। অল্প অল্প দিয়া দোকানের উন্নতি করা সাহায্য করিতেছে। মাসে একবার করিয়া আসিয়া দোকানের মালপত্র মজুত করিয়া দিয়া যায়। প্রত্যেকবার মেয়েকে জিজ্ঞাসা করেন। ইতিমধ্যে শম্ভুর পত্নী প্রেমে সাময়িক একটু ভাটা লক্ষ্য করিল। বড় সন্দেহপ্রবণ লোকটা, বড় আত্মবিশ্বাসী। নয়তো মেয়ের আহ্লাদে গদগদ ভাব আর ডুরের শাড়ি পরে ঘোড়া দেখার পরও কি করে যে এত জিজ্ঞাসা করে সে শান্তিতে আছে কি না ভগবান জানে বাবা। দুঃখে যদি সরলার কিছু থাকে, অর্থাৎ দুঃখের যদি তার জীবন কাটে, সেটা এই পরম কল্যাণকর ওপরওয়ালার থাকবার দুঃখ, অর্থাৎ তাকে একা থাকতে হয়, এ দুঃখ হতে পারে। এছাড়া তো কোনো কারণ দেখা যায় না। বেড়ার ওধারে অশান্তি ভরা মস্ত সংসারটি রাত দিন কলরব। এই কলরব তো সারাদিন কানে আসে। ছোট বড় ঘটনাগুলো ঘটিয়াই চলে সেখানে। এ বাড়িতে বসিয়াই তাকে সব শুনিতে হয়। ছেলে মেয়েগুলি কখনো কাঁদে ক্ষুধার জ্বালায়, আবার কখনো কাঁদে মার খাইয়া। বড় যা কখনো অকারণে কারণে চেঁচায়, ছোট যা কখনো খিলখিল করিয়া হাসিয়া ওঠে, আবার ধমক শোনে তার জন্য। ছোট দেওর কখনো কাকে খোঁচা দিয়া ঠাট্টা করে, আবার কখনো যে কোন আত্মীয় স্বজনকে ডেকে নিয়ে আসে বোঝাও যায় না। বেড়ার এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত সরলা স্থানে স্থানে কয়েক জোড়া ফুটো করিয়া রাখিয়াছে। মাঝে মাঝে সরিয়া আসিয়া ফুটাগুলিতে চোখ পাতিয়া আর কান পাতিয়া ঘণ্টার পর ঘণ্টা কাটাইয়া দেয়। ওই আবর্তের মধ্যে কিছুক্ষণ সে পাক খাইয়া আসিতে চায়। তার বড় ইচ্ছা করে ওই সংসারটা একবার দেখিয়া নিতে। নিজের বাড়ি আসিয়া সে ডুরের শাড়ি ছাড়িল না, রান্নার আয়োজন করিল না। একবার শম্ভুর দোকানদারি দেখিয়া আসিয়া ছটফট করিতে লাগিল। বিকেলে তার বাবা আসিবে, বাবার সঙ্গে কিছুদিনের জন্য বাপের বাড়ি চলিয়া যাইবে কি না তাই ভাবিতে লাগিল সরলা। কত কথা মনে আসে আলস্যের প্রশ্রয়ে, অবাধ্য মনে।
শম্ভু বেকার ছিল, তাই আগে সকলে তাকে যন্ত্রণা দিত। ভিন্ন হইয়া আছে বলিয়া এখন সকলে তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করে যে কি বলবে। বেড়াটা ভাঙিয়া আবার ভাঙা বাড়ি দুটোকে এক করিয়া দিলে ওরা কি তাকে এখন খাতির করিবে না? তার স্বামী এখন রোজগার করে, ভবিষ্যতে আরো অনেক বেশি করিবে, এই সমস্ত ভাবিয়াই চিন্তা করে। তবে মুশকিল এই, এখন যদি দোকানের আয়ে ওরা ভাগ বসায়, দোকানের তাহলে তো উন্নতি হবে না। একদিন কখনো কখনো মনে হয় আসবে না, যেদিন লোহার সিন্ধুকে টাকা রাখিয়া শম্ভু বলিবে, আজ আমাদের অনেক অর্থ হইয়াছে। যত দূরে সারি সে আদায় করুক না কেন, আর যত লজেন চুষি খাক না কেন, দোকানের অপব্যবহারে সে একটুও রেগে যাবে না। কতদিন পরে ও বাড়ির সকলের ভয় ভালোবাসা সমীহ কিনিবার মতো অবস্থা তার হবে, এই ভাবিয়াই মনে বড় আনন্দ হয়, আবার কষ্টও হয় সরলার। অনেকক্ষণ পরে উঠিয়া গিয়া অভ্যেস মতো সরলা একবার বেড়ার মাঝখানের ফুটোয় চোখ পাতিয়া দাঁড়াইল। দেখিল ও বাড়িতে বড় ঘরে দাওয়ায় বসিয়া শম্ভু সকলের সহিত গল্প করিতেছে। মাঝে মাঝে শম্ভুকে সে বেড়ার ওদিকে দেখিতে পায়, এতে সরলা আশ্চর্য হয় না। সে তো পরের ঘরের মেয়ে, সে যখন ওই বাড়িতে যায়, শম্ভুও তো মাঝে মাঝে যাইবে বই কি। সরলার কাছে বিস্ময়কর মনে হয় শম্ভুর সঙ্গে সকলের ব্যবহার। ভিন্ন হওয়ার জন্য রাগ করা দূরে থাক, কেউ যেন একটু বিরক্ত পর্যন্ত হয় না শম্ভুর উপরে। বেড়া ডিঙানো মাত্র ওপাশের মানুষগুলোর সঙ্গে শম্ভু যেন কেমন একটা মিশিয়া যায়, এতটুকু বাধা পায় না। পুটি এক গ্লাস জল আনিয়া দিল শম্ভুকে। সকলের সঙ্গে কি যেন একটা আলোচনা করিতেছে শম্ভু, সরলা বুঝিতে পায় না। পুটি এক গ্লাস জল আনে, মন দিয়ে সকলের কথা শোনার চেষ্টা করে সে। শম্ভু উঠিয়া আসিবার পরেও ওদের মধ্যে আলোচনা চলিতে থাকে। সরলা অবাক হইয়া ভাবিতে লাগিল যে তার স্বামীর যোগ আছে, অথচ তার যোগ নেই, এমন কি গুরুতর ব্যাপার থাকিতে পারে যে তাকে না জানাইয়া পরামর্শ করা দরকার। জিজ্ঞাসা করিতে শম্ভু বলিল, ও কিছু না, জমি জমার ভাগ বটরার কথা হচ্ছিল, আমার ভাগটা বেচে ফেলবো ভাবছি কি না, তাই আর কি। কেন কেন তুমি বেচবে কেন? শম্ভু মুখ ভার করিয়া বলিল, তুমি জানো না কেন? কবে থেকে তো বলছি, নুন তেল বেচে আর লাভ নেই, বাজারে একটা মণিহারি দোকান করব, তাতে অনেক টাকা লাগবে, জানো জানো না নাকি বোঝো না? কোথায় পাবো টাকা আমি এত, জমি না বেচলে? সরলা বলিল, জমির থেকেও তো আয় হচ্ছে অনেক। দোকানের আয় এর থেকে অনেক বেশি, বুঝলে? সরলা চিন্তিত হইয়া বলিল, কবে খুলবে বাজারের দোকানটা? এই পয়লা বৈশাখেই ভাবছি খুলব। এখন আমারই অদেষ্ট। প্রকাণ্ড একটা হাই তুলিয়া মুখের সামনে তুড়ি দিয়া শম্ভু মাথা নাড়িল, বাঁকা হইয়া বসিল, বলিল, তোমার বাবা তো বলেছিল সব শুদ্ধ 600 টাকা দেবে দোকান করতে, দোকান খোলার জন্য 100 টাকা দিয়ে বাকি টাকাটা আটকে দিলে কেন? 1 বছর তার মধ্যে মোটে 200 টাকা দুবার দিয়েছে। এমনি করলে দোকান চালাতে পারে কোন মানুষ বলো তো? দোকান করতেও তো একসঙ্গে অনেক টাকা চাই বলো। আবার একটা হাই তুলিল এবং তুড়ি মারিল। মনে মনে একটা জটিল হিসাব করিয়া সরলা বলিল, বাবা তো আসবে আজ, বাবাকে আমি বলবো? শম্ভু মুখে বলিল, না না, বলে আর কি হবে, হয়তো একটু কয়েকটা টাকা দিয়ে যাবেন, বেশি টাকা তো আর সঙ্গে আনেন না। আমি বললে নিশ্চয়ই দেবে, বুঝলে? বলিয়া সরলা
এক গাল হাসল। তারপর বউকে লজেন্স জুস দিল শম্ভু। কালো গালে অদৃশ্য এক রং আনিল, আর ফিসফিস করিয়া নিজের গোপন মতলবের কথা বলিতে লাগিল। মার হাতে কিছু টাকা আছে শম্ভুর। সব ছেলের চেয়ে শম্ভুকেই তার মা বেশি ভালোবাসেন, সেটা সরলা জানে। ওই টাকাটা বাগানোর ফিকিরেই শম্ভু বোধহয় গিয়েছিল, নয়তো এত বেশি ও বাড়িতে যাওয়ার কি দরকার আছে। বাজারে মস্ত দোকান খুলবে শম্ভু। এবার আর দোকানদারি নয়, রীতিমতো ব্যবসাদারি হবে। বাবাকে বাকি টাকাটা একসঙ্গে দেবার জন্য বলিতে সরলা যেন না ভোলে, দুর্গা দুর্গা, না, এবেলা আর রাঁধিবার দরকার নেই, ফলার টলার করিলেই চলিবে। আহা, গরমে সরলা রাঁধিতে বড় কষ্ট হয়। সরলা জানে হিসেবে ভুল হইতেছে, বাটখারা লাভের দিকে না ঝুঁকিবার সম্ভাবনাই বেশি। তবু স্বামীর সঙ্গে তার বেশি দোকানদারি করা তো ভালো দেখায় না। না, বাপের টাকায় স্বামীকে কিনিয়া রাখিয়াছে 1 বছর, এবার তাকে মুক্তি দেওয়াই ভালো, তাতে যা হয় হইবে। একদিন তো নিজেকে কোনো রকমে রক্ষা কবচ ছাড়াই স্বামীর হাতে সমর্পণ করিতে হইবে তার। তাছাড়া 1 বছর ধরিয়া স্বামীকে যেরকম ভালোবাসিয়াছে সে শুধু নিজের মনের খুঁতখুঁতানির জন্যই ফাঁকি মনে করে মাঝে মাঝে, সেটা তো উচিতও নয়। অবশ্য পেটে যে সন্তানটা আসিয়াছে সেটা জন্মগ্রহণ করা পর্যন্ত অপেক্ষা করিলেই সবচেয়ে ভালো হইত। এতদিন একসঙ্গে বাস করিয়া সরলার কি আর জানিতে বাকি আছে নিজের ছেলের মুখ দেখিলে শম্ভুর পাকা শক্ত মনটা কিরকম কাঁচা নরম হইয়া যাইবে। তবে ছেলেটার জন্মাতে এখনো অনেক বাকি। তার আগে জমি বেচিয়া বাজারে মণিহারি দোকান খুলিয়া বসিলে শম্ভু ভাবিবে সব কীর্তি তার একার, কারো কাছে কৃতজ্ঞ থাকার কিছু নেই তার। আগের বার যে কথা হয়েছিল সেটা মনে করিয়া সরলা অবশ্য ভাবিয়া উঠিতে পারে না কৃতজ্ঞতার কতখানি দাম আছে শম্ভুর কাছে। বাজারে মণিহারি দোকান খুলিয়া 2-1 বছরের মধ্যে এমন অবস্থা যদি হয় শম্ভুর যে মাঝখানের বেড়াটা ভাঙিয়া সরলা নির্ভয়ে সুখে শান্তিতে একরকম বাড়ির কর্ত্রীর মতোই সকলের সঙ্গে বাস করিতে পারে, হয়তো অকৃতজ্ঞ পাষাণের মতো শম্ভু নিজেই তাকে দাবাইয়া রাখিবে, তবু ভবিষ্যতেও সে তার বশে থাকিতে পারে। এই রকম একটু সম্ভাবনা যখন দেখা গিয়াছে, এবারে হাল ছাড়িয়া দেওয়ার ভালো কথা কি মনে হয় না ভালো হইবে। সরলার সন্দেহপ্রবণ অবিশ্বাসী বাবা মেয়ের অনুরোধ শুনিয়া প্রথমটা একটু ভরকাইয়া গেল। একসঙ্গে 300 টাকা সরলার জামাই একবারে চায়। জামাইকে আর একটা পয়সাও না দেবার কথাই তো ভাবিতেছিলেন তিনি। দোকান যেমন চলিতেছে শম্ভু, তাতে 2 জন মানুষ খাইয়া পড়িয়া ভালো করিয়া বাঁচিতে পারে, বড়লোকের মতো না হোক গরিবের মতো তো চলিয়া যায়। জামাইকে বড়লোক করিয়া দিবার ভার তিনি তো নেন নাই। মোট 600 টাকা অবশ্য সে দিবে বলেছিল। তবে সংসারে কত মানুষ, এমন কত কথাই তো সবাইকে বলে, অনেককেই বলে। সবসময় কি আর চোখ কান খুলে কথা বলা যায় না? তাই করে মানুষ, পারে। অবস্থা বুঝিয়া করিতে হয় সব কাজকর্ম। তাছাড়া বাজারে মণিহাটির দোকান খোলার মতো দুর্বুদ্ধিতা যদি শম্ভু করিয়া থাকে, কাঁদিয়া কাটিয়া সরলা অনর্থ করিয়া থাকে। কত কষ্টে বাপের কাছ থেকে টাকাটা সে আদায় করিয়া দিয়াছে। শম্ভুকে তা বোঝানোর জন্য যতটা দরকার ছিল
তার চেয়ে বেশি কাঁদাকাটা করে। দেবে বলিয়াছিল, এখন দেবে না বলছো কেন? কেন? বলিতে বলিতে দুঃখে অভিমানে বুকটা যেন ফাটিয়া যায় সরলার। একসঙ্গে ৩০০ টাকা দেওয়ায় সরলার বাবার পক্ষে তেমন সহজ সেই সময় ছিল না। তবু একবেলা মেয়ের আক্রমণ প্রতিরোধ করিয়া সে হার মানিল। ছেলে তার কাছে কি চায় সেটা না ভাবিয়াই, ছেলে আছে এইটা জানিয়াই তার মনে খুশি হয়। সরলা তার একমাত্র মেয়ে, মা মরা ছোট মেয়ে তো একটু মায়া দয়াটা বেশি তাই তার বাবার। কোথায় দোকান করিবে, কীরকম দোকান খুলিবে, কত টাকার জিনিস রাখিবে দোকানে, আর কত টাকা পুঁজি রাখিতে হবে হাতে, শম্ভুকে এসব অনেক কথা জিজ্ঞাসা করিয়া সরলার বাবা গম্ভীর চিন্তিত মুখে বিদায় হইয়া গেলেন। সরলা বলিল, দেখলে? শম্ভু যথোচিতভাবে কৃতজ্ঞতা জানাইল। স্বামীদের যেভাবে কৃতজ্ঞতা স্ত্রীকে জানানো উচিত ঠিক সেইভাবে, নম্রভাবে, সবিনয়ে, শ্রদ্ধার সঙ্গে। এই সময় বেড়ার ওপাশে হঠাৎ শোনা গেল ছোট বউ খেন্তির খিলখিল করে হাসি। বেড়ার ফুটোয় সে চোখ পাতিয়া ঠিক নাকি কি দেখতে পাবে সেটা ভাবছিল, কিন্তু সে দেখিল ওই পারে সকলেই বসিয়া আছে। ভালো করিয়া দেখিতে পাইছিল না, কিন্তু আলাপ শুনিতেছিল। রান্নার চালাটার পিছন দিকে ঘুরিয়া সরলা চোখের নিমিষে ওই বাড়িতে গিয়ে হাজির হইল। বৈদ্যনাথ, খেন্তি আর বাড়ির কুকুরটা ছাড়া উঠোন নির্জন। উঠোনের বেড়া আর ধানের মড়াইয়ের মাঝখানে দাঁড়াইয়া রসিক বৈদ্যনাথ স্ত্রীর সঙ্গে রসিকতা করিতেছিল। সবাই কোথায় গেছিল ছোট বউ? কাছে আসিয়া খেন্তি ফিসফিস করিয়া বলিল, ঘরে ঘরে। সেটা অসম্ভব। চৈত্রের দুপুরে ঘরের বাহিরে কড়া রোদ, গরম বাতাস, কিন্তু এদের দুজনের কি ঘর নেই? এখানে এরা কি করিতেছে এই সময় অসময় হাসাহাসি? সরলা দেখিল ওপারে শম্ভু বসিয়া আছে, তামাক টানিতেছে। তারপর এপারে আসিলে আবার তামাক চাইল, নিজেই তামাক সাজিয়া নিল বউ না দেওয়ার জন্য। তামাক শেষ করিতে করিতে দুপুরে এবং রাত্রে দুবেলাই সরলার ধৈর্যচ্যুতি ঘটে। আজ দেখা গেল সে ঘুমাইয়া পড়িয়াছে। হয় বাপের সঙ্গে সমস্ত সকালবেলাটা লড়াই করিয়া, না হয় বৈদ্যনাথ আর খেন্তিকে ধানের মড়াইয়ের আড়ালে রোদে দাঁড়াইয়া হাসাহাসি করিতে দেখিয়া সরলা বোধ হয় একটু পরিশ্রান্ত হইয়া পড়িয়াছিল। দিন ৭ পরে শম্ভু সকালবেলা সরলার বাবার কাছে টাকা আনিবার জন্য রওনা হইয়া গেল। গেল ও বাড়ি হইয়া। দোকানের নতুন মাল আনা হইয়াছে। সে কিছুদিন আগেই মাল আনা বন্ধ করিয়াছিল। অনেক জিনিস ফুরাইয়াও গেছে। অনেক খদ্দের ফিরিয়া যায়। মণিহারি দোকানে যে সমস্ত জিনিস রাখা চলিবে না, চাল ডাল মশলাপাতি, সেসব শেষ হইয়া যাওয়ায় আর কেনা হয় নাই। শম্ভুর যে ছোট ভাই, এবং সে দুপুর রোদে উঠোনে ধানের মড়াইয়ের আড়ালে দাঁড়াইয়া দাঁড়াইয়া বউয়ের সহিত হাসাহাসি করে। শম্ভু একদিনকে বেকার তো ছিল, বউও ছিল শম্ভুর ছ্যাঁকড়া গাড়ির ঘোড়ার মতন হাড্ডিসার। বউ বউ খেন্তি বা এখন এমন রূপসী পরীর মতো নাকি? ওর মাথায় বরং ছিট আছে। ১ বছর আগেকার সরলার মতন কম খাইয়া বেশি খাটিতে সে অস্বীকার করিল। এখন সে বেশি খিলখিল করে। বাড়ির ছোট বউ বেকার সমস্যায় জর্জরিত হয়েছিল একবার। বেকার অবস্থায় একবার নয়,
দোকানদার হওয়ার পর শম্ভুকে কয়েকবার হাসাহাসি করতে দেখিয়াছে সরলা, কিন্তু সে অন্য একজনের সঙ্গে। তারপর শম্ভু বউকে কিনিয়া দিয়েছে দূরে শাড়ি। অন্য অনেকের সহিতই বৈদ্যনাথ হাসাহাসি করে এই ব্যাপারটা নিয়ে। খেন্তিকে কিন্তু কখনো কিছু কিনিয়া দেওয়া হয় না। কি করিয়াই বা দিবে? পয়সা তো নেই। দু ভাইয়ের মধ্যে প্রভেদটা কি আশ্চর্যজনক। নামে নামে পর্যন্ত শুধু নাথের মিল, ওটাই সার। কিন্তু শম্ভু একজন আর একজন বৈদ্য। নাথটা মিল দিলে ওরা একজন শম্ভু আর একজন বৈদ্য, শম্ভুনাথ আর বৈদ্যনাথ। মল না বাজাইয়া দোকানে তাকে আড়ালে দাঁড়াইয়া সরলা বৈদ্যনাথের অনভ্যস্ত দোকানদারি দেখিতে লাগিল। মালপত্রের অভাবে কেমন ফাঁকা ফাঁকা লক্ষ্মী ছাড়া মনে হয় এখন দোকানটাকে। কদিন হইতে মনটা ভালো ছিল না সরলার। উঁচু দাঁত দুটো অনেক সময় ঢাকা পড়িয়া যাইতেছিল। পাকা দোকানের মেয়ে সে, কাঁচা দোকানির বউ। তার কেবল মনে হইতেছিল ভুল হইতেছে, ভুল হইয়া গেছে। শুধু লোকসান নয়, একেবারে সে দেউলিয়া হইয়া যাইবার উপক্রম। কিছুদিন হইতে কিরকম যেন একটা হইয়া উঠিয়াছে সব কিছু। পারিপার্শ্বিক অবস্থা সে বুঝিয়া উঠিতে পারিতেছে না। তবু দোকান বুঝিয়া এই সব না বোঝার অবস্থা এবং ঘটনাগুলিকে পরিণতির দিকে চলিতে সাহায্য করিতেছে। আজকাল শম্ভু ঘন ঘন ও বাড়িতে যাওয়া আসা শুরু করিয়াছে। ভাইদের সঙ্গে পরামর্শ করিতেছে, যেটা জমি জমার না অন্য কারণে ঠিক বোঝা যাইতেছে না। 1 বছর ধরিয়া এমনভাবে ভিন্ন হইয়া থাকিয়া জমি জমার ভাগ বটোয়ারা করিতে শম্ভুর সঙ্গে ওরা কথা বলিবে কেমন যেন অবাক লাগিতেছে। ওদের কি আসে যায়? বেড়ার ফুটোয় চোখ রাখিয়া সরলা স্পষ্ট বুঝতে পারে ও বাড়ির বয়স্ক মানুষগুলো কীরকম যেন হইয়া গেছে। অদূর ভবিষ্যতে বিবাহ উপনয়নের মতন বড় রকম কোনো ঘটনা ঘটিবার সম্ভাবনা তাদের নাই। শম্ভু বাজারে দোকান খোলার একই সময়ে ওদের সংসারেও একটা বড় ব্যাপার ঘটিবার উপক্রম হইয়াছে। তবে সেটা যে কি তা সরলা জানিতে পারিতেছে না। বেড়ার ওপাশ থেকে কিছু বোঝা যাইতেছে না। সকালে সব কিছুই একটু একটু করে দেখা গিয়াছিল, তারপর আস্তে আস্তে সকলেই গোপন করে রেখেছে সব। আবার পুরোটা গোপন না করিলেও সরলার কাছে তো তারা গোপন করার চেষ্টা করবেই করবে। আর সরলার কাছে সকলের যা গোপন করার কথা, তার পক্ষে সেটাই কখনো শুভকর হইতে পারে? শুধু শুধু টাকা, শুধু টাকা, টাকা রোজগারই কি একমাত্র মানুষের জীবনে? দোকানে খরিদ্দার নাই, তাই দেখিয়া একসময় বৈদ্যনাথকে ভিতরে ডাকিল। আচ্ছা ঠাকুরপো, ও তোমাদের বাড়ি গিয়ে কি কথা বলছিল গো, একটু বলবে? রসিক বৈদ্যনাথ বলিল, তা জানো না মেজ বৌঠান, তোমার নিন্দা করছিল। তুমি নাকি দাদার এক কান ধরে ওঠাও আর এক কান ধরে বসাও। এই কানের ব্যথায় আর কি। শম্ভু রাগিয়া বলিল, ইয়ার কি জুড়েছ নাকি আমার সঙ্গে? হ্যাঁ? তারপরে আবার চুপ করে গেল। কিন্তু তার কথা শুনে একটু রাগ হলো। কিন্তু কেন এই রকম করে মাঝে মাঝে বোঝা যায় না। সরলা রাগিয়া বলিল,
চাষার মতো কথাবার্তা কেন বলছো বাপু? ওদিকে এক পয়সা রোজগার নেই, কথা শুনলে গা জ্বলে যায় মানুষটার। বিক্রির পয়সা থেকে আজ কত কত সরিয়েছ বলো তো? তুমি তো জানো, কদিন আগে ধানের মড়াইয়ের আড়ালে বউদের সঙ্গে হাসাহাসি করার পুরস্কার পাইয়া বৈদ্যনাথ দোকানে গিয়া বসিল। সরলা গালে হাত দিয়া রোয়াকে বসিয়া ভাবিতে লাগিল ভবিষ্যতের কথা। বড় ভাই উকিলের মোহরে পাত্র নিজে একটা পাশ দিয়া 2 ক্লাস নিচে পর্যন্ত পড়িয়া তাহাকে বিবাহ করিতে চাইয়াছিল। বাবা বিবাহ দিলেন না। বিবাহ দিলে খুব একটা খারাপ হইত না। শম্ভুর চেয়ে কি খুব খারাপ ছিল? কিন্তু এই ভাবিয়া মনের মধ্যে দুঃখ পুষিয়া রাখিয়া তো কোনো লাভ নাই। পরদিন অনেক বেলায় শম্ভু ফিরিয়া আসা মাত্রই সরলা টের পাইল যে লোকটা কাল বাড়ি ছাড়িয়া গিয়াছিল, অবিকল সেই লোকটাই ফিরিয়া আসে নাই, গিয়াছিল দম আটকানো অবস্থায়, ফিরিয়া আসিয়াছে হাঁপ ছাড়িয়া। শম্ভু একবার একটা মামলায় পড়িয়াছিল। রায় প্রকাশের দিন যে কেমন অবস্থায় হয়েছিল কোর্টে সে দেখিয়াছিল। এইবার শ্বশুরবাড়ি যাওয়ার আগে তার সঙ্গে সেটা তার মুখের মিল ছিল। সরলা জিজ্ঞাসা করিল, টাকা পেলে? শম্ভু এক গাল হাসিয়া বলিল, হ্যাঁ পেয়েছি। সব? সব সব? পাখাটা কই? একটু বাতাস করো না আমাকে। সরলা হাত বাড়াইয়া দেখাইয়া দিল, ওই যে বেড়ার গায়ে। হ্যাঁ গো, দাদা কিছু বললে তোমায়? এই প্রথম এই ব্যাপারটা নিয়ে যে কথা হয়েছিল। বিয়ের সময় তোমাকে তো 400 টাকা পণ দেওয়া নিয়ে বাবার সঙ্গে যা কাণ্ডটা দাদা করেছিল। শম্ভু মুখের হাসি মুখে মিলিয়া গিয়াছিল। কড়া দৃষ্টিতে চাহিয়া সে বলিল, ঘেমে নে এলাম এই রোদে, পাখাটা পর্যন্ত একটু এনে দিতে পারতে, তুমি পারতে না? অন্য কেউ হলে বাতাস করত। সরলা হাসিয়া বলিল, ছোট বউ করে যেন, ঠাকুরপো ওকে খুব হাসায় কি না তাই। পাখাটা আনিয়া সরলা স্বামীকে বাতাস করিতে লাগিল বটে। বাতাসে শম্ভু কিন্তু ঠান্ডা হইল না। ভিতরে ভিতরে সে যে গরম হইয়া আছে সে কথা ভালো করিয়া বুঝাইয়া দিল। তারপরে একটু রাগ করিল। সেই দেখিয়া সরলা বলিল, আমার মাথায় যত চুল আছে তত বছর তোমার পরমায়ু হোক। কেন জানো, আমি কাল রাত্রে না দুঃস্বপ্ন দেখলাম। হাসতে হাসতে ছোট বউ কেমন যেন মরে গেল বুক ফেটে। আগুন লাগুক আমার পোড়া স্বপনে। শম্ভু রাগিয়া বলিল, ইয়া কি জুড়েছ তাই তো আমার সঙ্গে? আমার ভালো লাগে না বলে দিচ্ছি। আমি এখন ঘেমে নিয়ে এলাম। সরলার জবাব না দিয়ে সরে গেল। কাঁধের গামছাটা নিয়ে পুকুরে চলে গেল স্নান করতে শম্ভু। চলন্ত স্বামীকে দেখিয়া দেখিয়া চৈত্রের রোদে চোখে যেন ধাঁধা লাগিয়া গেল সরলার। ডুরে শাড়ি নয়, লজেঞ্চুস নয়, সোহাগ নয়, মিষ্টি কথা নয়, শুধু সে রাগ করিয়াছে নাকি জিজ্ঞাসা করিয়া স্নান করিতে চলিয়া যাওয়া। একদিনে এমন অধঃপতন হইয়াছে শম্ভুর, কে জানে। স্নান করিয়া আসিয়া হয়তো খাইতে বসিয়া ডাল পোড়া লাগার ভয়ে সরলতাকে সরলভাবে যেমন আগে দেখত তেমন না দিয়ে সরলাকে গালাগালি করতে আরম্ভ করবে। মনে হয় এটাই সে করবে। ডাল পোড়া লাগার জন্য শম্ভু কিন্তু কিচ্ছু বলিল না, বরং মুখ ভার না করিয়া একটু হাসিয়া বলিল, কি হলো, এখনো রাগ কমেনি? খাওয়ার পর সরলাই আজ তাকে তামাক সাজিয়া দিল, ফুঁ দিয়া তামাক ধরাইয়াও দিল, কিন্তু হাতে ধরিয়া পাশে দিয়া গেল না। আয়নার সামনে সে অভিনয় করিয়া দেখাইতেছে ফুঁ দিতে হয় কিরকমভাবে। সরলা বলিল, ঠাকুরপো যা বিক্রি সিক্রি করেছে না, হিসাব নিও একটু, বুঝলে? শম্ভু বলিল, হ্যাঁ হ্যাঁ নেব নেব,
সরলা বলিল, রাখালবাবুর বাড়ির আধমন চাল নিয়েছে জানো কি? ছিনাত উকিলের বাড়ি থেকে 250 মুগ ডাল আর 2.5 মিছরি আর গায়ে মাখার একটা সাবান। তাছাড়া খুচরো জিনিস কী সব যেন বিক্রি হয়েছে, আমি দেখেছি। ভাঁড়ে করে ঠাকুরপো অনেকটা তেল বাড়ি নিয়ে গেছে কাল জানো, আর আজ নিয়ে গেছে কতগুলো লবেন চুষ আর কিসের যেন একটা কৌটো। অত নামটাম জানি না বাপু, একটু জিজ্ঞাসা করো। সব দোকান থেকে নিয়ে গেলে লাভ কি কিছু হবে তোমার? সমু বলিল, আচ্ছা আচ্ছা, সে হবে ক্ষণ, আমি দেখব। এরপর একসময় সে ঘুমাইয়া পড়িল। সরলা একবার ও বাড়িতে গেল। কেহ তাহাকে আসিতে বলে না, বসিতেও বলে না। তবে এতদিনে এটা তার সহ্য হইয়া গিয়াছে। বড়জা কালী শুইয়া আছে, খেন্তি সেলাই করিতেছে কাঁথা। বৈদ্যনাথ ঘুমে অচেতন। শাশুড়ি উবু হইয়া বসিয়া মালা জপিতেছেন। এক একজন এক একটা কাজ করতে ব্যস্ত। তার দিকে কেউ তাকায় না। সে আবার তার বাড়ি চলিয়া আসে। ফিসফিস করিয়া আবল তাবল কতগুলো কথা বলিল শুধু খেন্তি। শম্ভুর ঘাড়ের কাছে দৃষ্টি আকর্ষণ করিবার জন্য মাথাটা নিয়ে গেল। লোম ভরা মস্ত জন্ম চিহ্নটা রইয়াছে। কাত হইয়া শুইয়া আছে শম্ভু। চওড়া পিঠে শয্যায় বিছানায় পাটির ছাপ পড়িয়া গেছে। সরলা বিছানায় উঠিবার পর সে পাশ ফিরিল। সরলার দিকে তাকাইল না। কে জানে এটা তার ভাগ্যেরই ইঙ্গিত কিনা। এরকম কত ইঙ্গিত কতবার তার সহিত করিয়াছে ভাগ্য। শম্ভুর সঙ্গে সম্বন্ধ হওয়ার আগে তার যে সোনারপুরের পাত্রটির সঙ্গে ঠিক হইয়াছিল সম্বন্ধ, সেখানে হইলেই বা খারাপ কী ছিল? যাই হোক, বিকেলে ঘুম ভাঙিয়া মুখ হাত ধুইয়া আগের বারের সাজা তামাক টানার সুখটা মনে করিয়া শম্ভু বলিল, দাও না এক ছিলিম তামাক সাজিয়া, দাও না দাও না, পারছ না? সরলা বলিল, তুমি নাও না সেজে। শম্ভু গম্ভীর উদারতা বোধ করিতেছিল। জেলখানার কয়েদি যেন নিজের বাড়িতে 3 পুরুষ যেন জেলে আটকাইয়া আছে। নিজের 3 পুরুষের পালঙ্কেও যেন ঘুমাইয়া কোনো স্বাদ নেই। পাড়ার দক্ষী মেয়েটি আসিয়া বাসন মাজিয়া দিয়া চলিয়া গেল। তারপর সন্ধ্যার পর দীননাথ কাজ হইতে ফিরিয়া বাড়ি ঢোকার আগে বলিল, যাই একটু শম্ভুর দোকানে ঘুরে আসি। উপস্থিত খদ্দেরটি চলিয়া গেলে জিজ্ঞাসা করিল, কিরে, টাকা পেয়েছিস? দাদার কথা শুনে ঘাটটা নেড়ে শম্ভু বলল, হ্যাঁ, বাড়ি যান, আমি যাচ্ছি। কেন এখানেই বসি না, বসে একটু কথাবার্তা কই? না না, এখানে নয়, আড়ালে দাঁড়িয়ে চুপি চুপি সব শোনে। দীননাথ বগলের নথিপত্র বগলে চালান করিয়া বলিল, বাড়িতে ছেলেপেলেগুলো বড্ড জ্বালায়, বৌমা এলে মলের আওয়াজ তো হবে, এখানেই বল না কথা। সরলার মল যে সব সময় বাজে না, সেটা তো আর বুঝিয়ে বলতে পারল না। দীননাথ বাড়ি চলে গেল। খানিক পরে দোকান বন্ধ করিয়া আলো নিভাইয়া শম্ভু গেল অন্দরে। ত্রিকোণ উঠোনের এক কোণে 1 বছর আগে সরলার স্বহস্তে রোপিত তুলসী গাছটার তলায় শুধু একটা প্রদীপ জ্বলিতেছে নিবু নিবু অবস্থায়। আর কোথাও কোনো আলো নেই। বেড়া ডিঙাইয়া ও বাড়ির আলো খানিকটা শোবার ঘরের চালে আসিয়া পড়িয়াছে। ঘরে গিয়া একটি দেশলাই কাঠি জ্বালিয়া সরলা যে খাটে শুইয়া আছে, শম্ভু তাহাও দেখিতে পাইল। দেখিয়া একটা বিড়ি ধরাইয়া সরলাকে ডাকিয়া দেখিল সে ঘুমাইয়া পড়িয়াছে কিনা। সরলাও কোনো সাড়া দিল না। শম্ভু তাতে নিশ্চিন্ত হইয়া দাদার ঘরে চলিয়া গেল উঠোন ডিঙাইয়া। তখন সরলা উঠিয়া বসিল। এ বাড়িতে 1 বছর রানীর মতো সে মল বাজাইয়া হাঁটিয়া বেড়াইয়াছে, আজ প্রথম সে মলগুলো খুলিয়া ফেলিল। এমন হালকা মনে হইতে লাগিল পা দুটো যে কী হবে, কি বলবে সে। লঘুপথে সে নাবিয়া উঠোন পার হইয়া চলিয়া গেল বেড়ার ওপারে, দেখিতে কি হয় সেখানে। সে দেখে কত লোক একসঙ্গে বসিয়া আছে। লোকগুলি সব তার ঘরেরই লোক। দাদা,
অর্থাৎ বড় ভাসুর, বড় যা কালী, শাশুড়ি, খেন্তি, শম্ভু সবাই বসে কি যেন একটা আলোচনা করছে। কান পাতিয়া শোনার চেষ্টা করিল। কিভাবে শোনা যায়, পায়ে কাঁটা ফোটে, ভয়ও লাগে। সব কিছু উপেক্ষা করিয়া সে কান পাতিয়া রহিল। বড় ঘরের পিছনে কয়েকটা কলা গাছ আছে, ঘরের দুটো জানলাও আছে ওদিকে, উঁচু ভিটের ঘর। জানলাগুলোতে বেড়ার অনেকটা উঁচুতে বলে একটু কষ্ট হচ্ছিল দেখতে। তাও কি কানটা পাতিয়া রাখিয়া সে শুনিল। ঘরের ভিতর সব দৃশ্য দেখার প্রবল ইচ্ছা তার হলেও সে সব দেখিতে পাইতেছিল না, শুনিতে লাগিল। শম্ভুর গলা প্রথমে। কবার তো বললাম এই সোজা হিসেবটা তোর মাথায় ঢোকে না বদ্যি? আমার দোকানে যা মণিহারি জিনিস আছে তার দাম 100-রও বেশি হবে, ধরলাম 100 টাকা। মাল না কেনার জন্য হাতে জমেছে 102 বা 5 টাকা হবে হয়তো, ধরলাম সেখানেও 100 টাকা। আর শ্বশুরমশাই দিয়েছেন 300 টাকা। তাহলে দেখ, এই হলো মোট 500 টাকা। এটা আমার ভাগ। তুই আর দাদা 500 করে দিলে তাহলে হবে 1,500 টাকা। 1000 টাকায় দোকান হবে, হাতে থাকবে আমাদের তাহলে 500 টাকা। কি বল? হাসি চাপিয়া খেন্তির মুখের কাপড় গোজার আওয়াজ পেল। দীননাথের গলা পেল এবার। বৌমা, বেহায়াপনা করো না বৌমা। কি জানিস শম্ভু, বড় বউয়ের সব গয়না বেচে আর কুড়িয়ে বাড়িয়ে আমি না হয় 500 দিলাম, বদ্যি অত টাকা কোত্থেকে দেবে তোকে বল তো? ছোট বৌমার গয়না বেচলে আর ক টাকা হবে বল? বদ্যি অর্থাৎ বৈদ্যনাথের গলা এবার শোনা গেল। হ্যাঁ হবে, 100-3 হয়তো হবে, তবে আমার বিয়ের আংটিটা বেচলে। এমন সময় শম্ভুর গলা। থাম থাম বাপু থাম, অনেক হয়েছে, সব সময় খালি ফাজলামি তোর। দীননাথের গলা। যেমন স্বভাব হয়েছে তোর তেমনি স্বভাব হয়েছে ছোট বৌমার। এবার শম্ভুর গলা। যাক যাক, কাজের কথা হোক এবার। বদ্যি তবে 250 দিক, লাভের আমার যা ভাগ তার থেকে ও একটু কম পাবে, অর্ধেকটা। ভাগাভাগি কথা বলছি এই জন্য, আগে থেকে এসব বলে ঠিক করে রাখলে না পরে আর কোনো গোল বাঁধবে না, বুঝলে? যে যত টাকা দেবে তার ভাগ কিন্তু ততটাই হবে, সোজা কথা। সব গন্ডগোল তাহলে মিটে গেল, কেমন? একটু চুপচাপ। তারপর দীননাথের গলা। তবে আমিও একটা স্পষ্ট কথা বলি শম্ভু তোকে, তুই যে 500 টাকা দিবি। হ্যাঁ হ্যাঁ, 500, কিন্তু সেটা নগদে নয়, শম্ভু বলে উঠল। 100 টাকার জিনিস আর 400 টাকার নগদ, বুঝলে? দীননাথের গলা। বেশ বেশ, 400ই আমাদের। এইবার তুই দেখা তাহলে, গয়নাগাটি বেচে ফেলবার পরে শেষে তুই দেখবি আর বলবি যে সব শেষ হয়ে গেছে, এবার গয়না বেচতে হবে না। আমরা যখন গয়না বেচবো তখন দেখবো তোরও টাকা নেই, আমাদেরও গয়না সব শেষ হয়ে গেল, আগে টাকা দেখা। শম্ভুর গলায় তখন রাগ। আমাকে বুঝি তোমরা বিশ্বাস করো না? না, আপনারা কি ভাবছেন আমি ভাওতা দিচ্ছি? 4-5টা গলার প্রতিবাদ। আরে না না না, তা না। শম্ভুর গলা আরও রাগ, আরও ক্রুদ্ধ হয়ে সে বলল, সকলকে সমান সমান ভাগ দিতে চাইছি কি না, তাই আমাকে অবিশ্বাস করা হচ্ছে। আমি যেন একা গিয়ে দোকান করতে পারি না? না, 500 টাকা দিয়ে যদি দোকান খুলি আমি, 1 বছরে আমার 1000 টাকা লাভ হবে। না আসতে চাও তোমরা, এসো না, আমি একাই করব, তোমাদের টাকা আমার চাই না। কোলাহল হলো, সবাই বড় বড় কথা বলছে, হঠাৎ হইচই শোনা যাচ্ছে, আবার ঝগড়া পাতার উপক্রম হয়েছে এবার। তারপর শম্ভুর গলা। বেশ বেশ, কাল সকালে এসো, টাকা দেখিয়ে দেব। দীননাথ বলল, গজেন শ্যাকরার সঙ্গে তাহলে কথা কয়ে আসি, 29.5 দর দেবে বলেছে, বুঝলি? কাল কাজে না গিয়ে গয়নাগুলো একটা ব্যবস্থা করব, যা লোকসানটাই হবে বুঝতেই পারছি। এমনি শোনা হয় আলাদা কথা, তৈরি গয়না বেচার মতো মাথা খারাপ কি আর হয় মানুষের, বল না? আচ্ছা শোন, বৌমা বুঝি আজ তোদের রাঁধেনি না রে? এখানেই তবে তুই খেয়ে যা শম্ভু আজকে। ও পুটি, শোন শোন, ঠাই কর, আমাদের দে।
বাক্সের মধ্যে টাকাগুলো রাখিয়াছিল শম্ভু। কোথায় যে গেল সেই টাকা? পরের দিন টাকাগুলো খুঁজিয়া পায় না। টাকার শোকে এবাড়ি ওবাড়ি সবার কাছে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, পাগলের মতো চুল ছিঁড়তে লাগিল। সরলা সান্ত্বনা দিয়া বলিতে লাগিল, কি আর করবে বলো, অদেষ্টের ওপর তো আর কোনো মানুষের হাত নেই। আমি ঘুমোচ্ছি, ঘরের দরজাটা খোলা, আর তুমি কিনা ও বাড়িতে গিয়ে বসে রইলে রাত 10টা পর্যন্ত। আর ওই তো বাবা বাক্য, ওই বাক্স কি ভালো, শাবলের এক ঝাড়েই তো সব ভেঙে চুরমার হয়ে যায়। আমারই বা কি ঘুম, একবার টের পেলাম না। দু চোখে সন্দেহ ভরিয়া চাহিয়া শম্ভু বলিল, কি জানি, টের পেয়েছ কিনা কে জানে। সরলা তাড়াতাড়ি বলিল, এমন করো না লক্ষ্মী, যেমন দোকান করছিলে তেমনি করো না বাবা। বাবাকে বলে আর কিছু টাকা আমি আনিয়ে দেব। হ্যাঁ, আর কি দেবে টাকা তোমার বাবা? আরে সহজে কি দেবে, আমি একটু কাদা কাটা করলে দেবে। ঝমর ঝমর মল বাজাইয়া গিয়া সরলা স্বামীকে এক বাটি মুড়ি, খানিকটা গুড় আনিয়া দিল। সস্নেহে বলিল, খাও না গো, খাও। না খেলে টাকা কি তুমি ফিরে পাবে? টাকা যদি নাই দেয়, দেবে ঠিক, বাবা ঠিক দেবে। আরে যদির কথা বলছি। আরে যদি যদি টাকা না দেয়, আমি গয়না বেচে তোমায় টাকা দেব। কেমন? কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আর যদি এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে কিন্তু ভুল করেও না লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব না করে চলে যাবেন না। আগামী দিনে খুব তাড়াতাড়ি আসবো নতুন পর্ব নিয়ে। এরপরে দেখুন কোন বউয়ের গল্প আমি নিয়ে আসি। আজ তাহলে এইটুকুই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।